ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটি কোনো বিশেষ রাজনৈতিক দল, বিশেষ কোনো ধর্ম, বিশেষ কোনো জাতিকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেंट পারপাসে বানানো হয়েছে। कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जांपल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जांपल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है। আমার চটিটা কোথায় রে? তো নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, বাংলাদেশ আবার নাকি নতুন করে স্বাধীন হলো এবং যাদের দীর্ঘ প্রচেষ্টায় বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করলো, এই রইল তাদের পুরস্কার। We are getting what we deserve, what 16 crore or 18 crore people of this country deserves. Everyone is happy, everyone is cheerful, everyone is celebrating the Sarkar Paton. The Sarkar Paton. The Sarkar Paton, everyone is cheering. দিদি আমাদের হেভি শিক্ষিত, ইংলিশ টিংলিশ জানে, বুঝতে পারছো, কিন্তু কথাটা হচ্ছে দিদি এ কিরকম চেয়ার পড়া। না আমি নিউজে বা টিভিতে দেখছিলাম যে শিক্ষিত ছাত্রছাত্রীরা নাকি আন্দোলন করছে। তো এটা কোন শিক্ষিত ছাত্রছাত্রী ভদ্র সমাজের কাজ? নিজের দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে এই জটিল পরিস্থিতিতে, আমি মানলাম, কিন্তু তার আলমারি থেকে তার অন্তর্বাস বের করে তার অন্তর্বাস হাতে নিয়ে এরকম ভাবে কাঁধে উঠে ট্রফি জেতার মতো ঘুরিয়ে দেওয়া, এটা কোন শিক্ষিত ভদ্র সমাজের কাজ? আমি বলছি সে যাই হোক, ভালো থাকুক খারাপ থাকুক, দেশের জন্য ভালো কাজ করুক খারাপ কাজ করুক, সে তো একজন মহিলা ছিলেন, তাই না? কোনো একজন মহিলাকে নিয়ে এইরকম স্লোগান আদেও কি কোনো শিক্ষিত সমাজের কাজ? এটা দেশ স্বাধীনের নাম করে নিজের দেশের সম্পত্তি লুট করা, নিজের দেশের সম্পত্তিকে ধ্বংস করা, এটা কেমন ধরনের স্বাধীনতা? হ্যাঁ, কিন্তু দাদা আমার একটা প্রশ্ন, বলছিলাম যে বাংলাদেশ স্বাধীনটা হলো কোন দেশের কাছ থেকে? আমি যতদূর জানতাম বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, একটা গণতান্ত্রিক দেশ, তাহলে স্বাধীনটা হলো কোন দেশের কাছ থেকে? ওই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। দাদা ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু গভীরে গেলে ভালো হতো। তো চলো দেখে নেবো কি এমন হলো, অ্যাকচুয়ালি কেন একজন দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো অন্য দেশে, কি ছিল তার প্রধান কারণ, দেখবো পুরো ভিডিওতে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখো। অবশ্যই এই ভিডিওটাতে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, আশা করি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো এতদিন আমরা টিভি নিউজে বা মোবাইলে এটা দেখে আসছি যে ছাত্ররা আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছিলই বা কেন, আর তাদের আন্দোলন করার দরকারই বা কেন পড়লো, আর তাদের আন্দোলনকে থামানোই বা কেন হচ্ছিল? এর একটাই উত্তর, সেটা হচ্ছে কোটা সিস্টেম। দেখো, কোটা সিস্টেম আমাদের দেশেও আছে, কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেম আছে সেটা মারাত্মক। তো দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল শুরু করে এবং তাদের একটাই দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। তো এটা একটা খুবই সাধারণ একটা দাবি, যেটা চাইলে তৎকালীন সরকার খুব সহজেই পূরণ করতে পারত, কিন্তু তৎকালীন পাকিস্তানি সরকার ছাত্রদের এই দাবিকে কোনো মতেই মানতে রাজি হয়নি এবং ছাত্রদের উপর গুলি চালায়, এবং সেই সময় সেই ছাত্রদের মধ্যে থেকে মারা যায় 5 জন ছাত্র। আর এইখান থেকে দাবি ওঠে একটি স্বাধীন রাষ্ট্রের। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সময় হাতিয়ার তুলনায় সেই সময়কার সাধারণ মানুষজন। শুরু হয় মুক্তিযুদ্ধ এবং 1971 সালে মানচিত্রে জন্ম হয় একটি নতুন দেশ, যার নাম বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা সেই সময় অস্ত্র তুলে নিয়েছিল এবং দেশকে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল, সেই সময়কার তৎকালীন সরকার সেই সাধারণ মানুষদের জন্য 30% চাকরি কোটা বরাদ্দ করে, যা সেই সময়ের কথা ভাবলে খুবই ভালো একটা পদক্ষেপ ছিল তৎকালীন সরকারের। কিন্তু ছাত্র আন্দোলনের সূত্রপাত হয় এই কোটা থেকেই। ছাত্র আন্দোলনের ছাত্রদের একটাই দাবি ছিল যে এই মুক্তিযোদ্ধাদের জন্য যে বরাদ্দ কোটা আছে, এই কোটাটা সরিয়ে ফেলতে হবে বা কমিয়ে ফেলতে হবে। তো এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিল, সেই সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সবার সামনে আসে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দেখুন, এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন, সেই সময়কার লক্ষ লক্ষ আন্দোলনকারীর মন এই কথাটা শুনে ভেঙে গিয়েছিল।
আর তাই এই ঘটনার পরেই আন্দোলন আরো তীব্র হয় এবং তারা স্লোগান দিতে শুরু করে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। অ্যাকচুয়ালি রাজাকার হচ্ছে বাংলাদেশের একটি ঘৃণিত জাতি, মানে যারা ওই যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছিল এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের। আর এই রাজাকারদের সঙ্গে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার কাজ করেছিল। এবার কথা হচ্ছে যে এই আন্দোলনটা এত বড় আকার নিল কেন? সরকার কি আলোচনার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এই আন্দোলনটাকে মেটাতে পারতো না? এর উত্তর হলো ছাত্রলীগ। ছাত্রলীগের নেতারা এই আন্দোলনকারীদের উপরে হামলা চালায় এবং আন্দোলনকারীদেরকেই মারধর করতে শুরু করে। দেশে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতারা ওই আন্দোলনকারীদের উপরে হামলা চালায় এবং সেই সময় সরকার এগুলো জানতে পেরেও সরকার অতটা গুরুত্ব দেয় না। এই আন্দোলনকে গুরুত্ব না দেওয়ার কারণেই বাংলাদেশের বর্তমান অবস্থা হলো এই। This is how the country behaves when we are not under an autocratic leadership anymore. Hasina has fled the country. সে তো বুঝলুম, কিন্তু ব্যাপার হচ্ছে যে আন্দোলনের নামে দেশের এত সরকারি সম্পত্তি ধ্বংস হওয়া, সরকারি পরিষেবা নষ্ট হওয়া, এই সমস্ত কিন্তু জনগণের টাকাতেই হয়েছিল। আর আবারও দেশকে ডেভেলপ করতে গেলে জনগণের টাকা দিয়েই এগুলো তৈরি করতে হবে। তখন কিন্তু আন্দোলনের নামে যে এত কিছু নষ্ট হলো, সেলিব্রেশনের সাথে সাথে এটার ধাক্কা সামলানোর জন্য তোমরা তৈরি হও। এবার হয়তো অনেকেই বলবে যে আমি তো ইন্ডিয়ার ছেলে, আমি কেন বাংলাদেশের ইস্যু নিয়ে ভিডিও বানাচ্ছি? এটা তো আমার দেশের ব্যাপার নয়, এতে আমাদের দেশের কি ক্ষতি হতে পারে? এটার উত্তর আমি তোমাকে ভিডিওর মাধ্যমেই দিচ্ছি। ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। এই যে ছেলেটি যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে দিলবার হোসেন, যে তার ভিডিওতে টিউটোরিয়াল দেখাচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যাবে উইদাউট এনি পাসপোর্ট অ্যান্ড ভিসা। আর শুধু এই নয়, আরো একজন বাংলাদেশি ইউটিউবার তাহসান রাকুব, সেও দেখাচ্ছে কিভাবে একটা সামান্য বাসের বেড়া টপকালেই তুমি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবে। অলরেডি ইন্ডিয়াতে আসছি, এটা হচ্ছে কাটাতার ছিল। আর তারপরেই পাবে একটা ছোট জঙ্গল যেখানে কোনো বিএসএফ নেই। এই জঙ্গলটা টপকালেই পেয়ে যাবে তুমি রেন্টে ইন্ডিয়ান বাইক। শুধু এটা একটা মাত্র ঘটনা নয়, মুম্বাইয়ের মতো একটা জায়গাতে সেখানে প্রায় 200 নকল আধার কার্ড পাওয়া গেছে। দিল্লিরও সেম অবস্থা। দিল্লিতে একটা জায়গা আছে যার নাম হচ্ছে শাহিনবাগ। সেখানে গিয়ে জাস্ট একজন সাংবাদিক 2 মিনিট ওইখানের লোকজনকে জিজ্ঞাসা করেছিল তোমরা কোথা থেকে এসেছো। জাস্ট উত্তরগুলো শোনো। बांग्लादेश। बांग्लादेश से शाहीन बाग में आप? हाँ हाँ हाँ। आप बांग्लादेश? बांग्लादेश से। आप? बांग्लादेश से। आप कहाँ से? बांग्लादेश। कहाँ से आए हैं? बांग्लादेश से आए हुए हैं। सरकार आप कहाँ से आए हुए हैं? बांग्लादेश। এই শাহিনবাগে এদের এতটাই ক্ষমতা যে এরা সরকারকে পর্যন্ত হুমকি দেয়। सरकार अगर आना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोला अपने मुझसे शाहीन बाग, और फिर फील करना कि शाहीन बाग, शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ रहे हो ना? তাহলে জাস্ট একবার ভাবো, যে দেশে ঢোকা এত সহজ, যে দেশে ঢুকে আধার কার্ড বানানো এত সহজ, যে দেশে কিছু টাকা খরচা করলে কাস্ট সার্টিফিকেট বানানো খুব সহজ, সেই দেশে নিশ্চয়ই টাকা খরচ করে কোটা সিস্টেমে ঢুকে চাকরি করাটাও এতটা জটিল বলে আমার মনে হয় না। इन्हें रिजर्व गवर्नमेंट जॉब्स तक मिल जाती। अरे जॉब्स तो छोड़ो यार, पीएम आवास योजना के तहत इन्हें हमारी गवर्नमेंट घर तक बना के दे रही। বাংলাদেশের এই যে এত বড় আন্দোলন, এত এত জিনিস নষ্ট, এত এত জিনিস ধ্বংস হওয়া, আপনাদের কি মনে হয় শুধুমাত্র বাংলাদেশের পক্ষে এটা কি করা সম্ভব ছিল যদি কোনো অন্যান্য দেশের মদত না থাকতো? কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।